নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আগের দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম, কার কতটা কি মনে আছে বলুন? কারো কিছু মনে নেই? কি পড়েছিলাম আমরা আগের দিন ক্লাসে? 10টা গণ সম্পর্কে বলেছিলেন। হুম। আর তার সাথে হচ্ছে ওই বিভক্তি, কারক এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। বিভক্তি, কারক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছিল। তো কটা বিভক্তি বলেছিলাম আমি? 7টা বিভক্তি বিভক্তি, 7টা বিভক্তি এবং কারক কটা? 6টা কারক। 6টা কারক। আচ্ছা, তাহলে অধিকরণ কারকে কোন বিভক্তি হয় বলেছিলাম? সপ্তমী সপ্তমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কোন কারকে হয়? ওটা তো কারক না, ওই সম্বন্ধ। ষষ্ঠীটাই হুম, ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদ থেকে হয়, যেহেতু ষষ্ঠী বিভক্তি কোনো কারক থেকে হয় না। ঠিক আছে? তো আপাতত তাহলে আমরা এখনো পর্যন্ত শব্দরূপ, ধাতুরূপ, কারক এই 3টে জিনিস জেনে গিয়েছি, যার দ্বারা আমরা যে কোনো বাক্যকে কি করতে পারি? অনুবাদ করতে পারি। ঠিক আছে? যেমন ধরুন, এখন আমি যদি আপনাদের কিছু বাক্য দিই, কারক কি করে নির্ণয় করতে হয় সেটা আমি বলেছিলাম। কিভাবে নির্ণয় করতে হয়? প্রথমে কাকে খুঁজে বার করতে হয় কারকের জন্য? ক্রিয়াপদকে খুঁজে বার করতে হয়। ক্রিয়াপদকে খুঁজে বার করার পর তারপর কাহা, কিম, কেনা, কাস্মৈ, কাস্মাৎ, কাস্যা, কাস্মিন এই 7টা জিনিস দিয়ে যেই উত্তর পাওয়া যায় সেটি থেকে সেই বিভক্তি হয়। যেমন ধরুন, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যদি ধরুন আমরা একটা বাক্য করি যে আচ্ছা, এই দুটো বাক্য যদি ধরুন করি, ঠিক আছে? আজ এটার জন্য সংস্কৃতে ইউজ করা হয় হচ্ছে অদ্য। অদ্য। এই দুটো বাক্যকে যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে বাক্য দুটো আছে। একটা হচ্ছে সীতা আজ বিদ্যালয়ে যাচ্ছে, আর দ্বিতীয় বাক্য হচ্ছে সাগর নিজের হাতের দ্বারা গরিবদের জন্য খাবার দান করছে। দুটি বাক্য আছে এখানে। তো কোন বাক্যে কোথা থেকে কি বিভক্তি হবে সেটা জানার জন্য আমাদের প্রথমে ক্রিয়াপদ খুঁজে বার করতে হবে, এটা আমি বলেছিলাম। তাহলে প্রথম যে বাক্যটা আছে, এই বাক্যে ক্রিয়াপদ কি আছে? গচ্ছতি মানে গম ধাতু আছে। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। ক্রিয়াপদ বা গচ্ছতি। তাকে কাহা দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটা কর্তৃকারক, কর্মকারক এইভাবে হবে। ঠিক আছে? এখন সমস্ত কারক তো আমরা জানি, কিন্তু দুটো তিনটে এক্সেপশনাল জিনিস আছে যেগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যখনই গম ধাতুর বা গমনার্থক যে কোনো ধাতুর প্রয়োগ বাক্যে করা হবে, তখন যেখানে যাওয়া হচ্ছে বা যেখানে যাওয়া হবে সেখান থেকে সবসময় কি হবে? দ্বিতীয়া বিভক্তি হবে। ঠিক আছে? এটা কিন্তু
সব সময় মাথায় রাখতে হবে, গম ধাতুর প্রয়োগ থাকলেই যেখানে যাওয়া হবে সেখান থেকে দ্বিতীয়া বিভক্তি হবে। সাধারণত যেখানে যাওয়া হবে সেটা অধিকরণ হওয়ার জন্য সেখান থেকে সপ্তমী বিভক্তি হওয়ার কথা, কিন্তু গম ধাতু কিংবা গমনার্থক যে কোনো ধাতু, এখন গমনার্থক কি কি ধাতু আর আছে বলতে গেলে, ইয়া বলে একটা ধাতু আছে। ইয়া ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, ইয়াতি ইয়াতাহা ইয়ান্তি এইরকম রূপ হয়, ঠিক আছে। তারপর ইন গতৌ বলে একটা ধাতু আছে, ইণ ধাতু, এতি এতাহা আয়ান্তি এই ধরনের রূপ হয়, ঠিক আছে। তো এই সমস্ত ধাতুর প্রয়োগ থাকলে যেখানে যাওয়া হচ্ছে সেখান থেকে সপ্তমীর বদলে কি করতে হবে, দ্বিতীয়া বিভক্তি করতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে দান ধাতুর যখনই প্রয়োগ করা হবে, দা ধাতুর যখনই প্রয়োগ করা হবে, যার জন্য দেওয়া হচ্ছে বা যাদেরকে দেওয়া হচ্ছে সেখান থেকে সবসময় চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে। তো দেখুন এখানে দুটো বাক্য আছে, একটাই গম ধাতু আছে, একটাই দা ধাতু আছে। তাহলে এবার যেই নিয়মগুলো বললাম এই নিয়মগুলো কাজে লাগিয়ে আপনারা এই দুটো বাক্য অনুবাদ করুন। হয়ে গেলে বলবেন যারা হবে। হ্যাঁ, বলবো। বলুন। প্রথম বাক্যটা হবে সীতা অদ্য বিদ্যালয়ম গচ্ছতি। হুম। আর পরেরটা হবে সাগরः হুম। স্বহস্তেন হুম। দরিদ্রায় অন্নম দদাতি। অন্নম দদাতি বা ভোজনম বা খাদ্যম দদাতি, যেহেতু এখানে অন্ন স্পেশাল ভাবে বলা হয়নি, খাওয়ার যে কোনো জিনিস হতে পারে, ভোজনম অথবা খাদ্যম বলতে পারেন, ঠিক আছে, অথবা অন্নমও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো বাক্যটা কি করে অনুবাদ হচ্ছে বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে যে আমরা মোটামুটি সকলেই জানি যে বাক্যে যেটা মেন হয় সেটাকে বিশেষ্য বলা হয়, আর সেই বিশেষ্যকে যারা বিশেষিত করে তাদেরকে বিশেষণ বলা হয়, ঠিক আছে। এখন বিশেষ্য যেই লিঙ্গ, যেই বচন, যেই পুরুষ ইত্যাদি থাকে, ক্রিয়াপদ কি হয়, সেই লিঙ্গ, সেই বচন, সেই পুরুষ ইত্যাদি হয়, ঠিক আছে। যেমন ধরুন এখানে দুটো বাক্য আছে, দুটো বাক্যতেই কি হচ্ছে, সীতা আজ বিদ্যালয়ে যাচ্ছে, এটাকে আমরা অনুবাদ করে কি করছি, গচ্ছতি। এবার দেখুন এখানে সীতা এটা বিশেষ্য বা কর্তা, তাকে অনুসরণ করে কি হচ্ছে, গচ্ছতি এই ক্রিয়াপদটা হচ্ছে। কারণ কি, সীতা এটা হচ্ছে প্রথমায়াহ একবচনম। প্রথমায়াহ মানে হচ্ছে প্রথমা বিভক্তির এক বচন। ক্রিয়াপদ কি হচ্ছে এখানে, প্রথম পুরুষস্য একবচনম, তাই তো। এবার ধরুন আমি এখানে বললাম যে একজন সীতা না বলে
আমি বলছি যে দুজন সীতা বিদ্যালয়ে যাচ্ছে, তখন কি হবে বাক্যটা? দুজন সীতা বিদ্যালয়ে যাচ্ছে, তখন বাক্যটা কি হবে? शीते विद्यालयं शीते अद्य विद्यालयं गच्छतः। শীতে আদ্য বিদ্যালয়ম গচ্ছতঃ। ঠিক আছে, তাহলে শীতে এখানে কি হয়ে যাচ্ছে তাহলে? প্রথমায়াহ দ্বিবচনম। ঠিক আছে, সেই অনুযায়ী আদ্য এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না, বিদ্যালয়ম এখানেও কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ক্রিয়াপদে দেখুন গচ্ছতির জায়গায় গচ্ছতঃ হয়ে গেল। কারণ কি? যেহেতু কর্তা এখানে দ্বিবচনে আছে, তাই ক্রিয়াপদ কি হয়ে যাচ্ছে? প্রথম পুরুষস্য দ্বিবচনম। ঠিক আছে, এবার যদি বলি আমি অনেকজন সীতা যদি আমি বলি অনেকজন সীতা যাচ্ছে, তাহলে সীতাহ আদ্য বিদ্যালয়ম গচ্ছন্তি। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করুন, যখন বাক্যে কর্তৃপদ প্রধান হচ্ছে বা কর্তা যখন প্রধান হচ্ছে বাক্যে, তখন ক্রিয়াপদ কি হচ্ছে? চোখ বুজে কর্তাকে অনুসরণ করছে। কর্তা যদি একবচন হচ্ছে তাহলে ক্রিয়াপদেও একবচন, কর্তায় দ্বিবচন হলে ক্রিয়াপদেও দ্বিবচন, কর্তায় বহুবচন হলে ক্রিয়াপদেও বহুবচন। কিন্তু দেখুন কর্ম এখানে একবচন আছে বলে যে ক্রিয়াপদও একবচন থাকছে তা কিন্তু না। কারণ যখন কোনো বাক্যে কর্তা প্রধান হচ্ছে তখন ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে, আর কোনো কিছু না দেখে শুধু ক্রিয়াপদ কর্তাকেই দেখছে। এবং কর্তা যখন একবচন হচ্ছে ক্রিয়াপদও একবচন ধারণ করছে, যখন কর্তা দ্বিবচন ধারণ করছে ক্রিয়াপদও দ্বিবচন ধারণ করছে, আর যখন কর্তা বহুবচন ধারণ করছে ক্রিয়াপদও বহুবচন ধারণ করছে। ঠিক আছে, এখানেও সেম। যদি আমি বলি যে একজন সাগর দিচ্ছে, তাহলে সাগরঃ স্বহস্তেন দরিদ্রায় ভোজনম দদাতি। ঠিক আছে, যদি বলি দুজন সাগর দিচ্ছে, তাহলে সাগরৌ স্বহস্তেন দরিদ্রায় ভোজনম দদাতি। আর যদি অনেকজন হয় তাহলে সাগরাহ স্বহস্তেন দরিদ্রায় ভোজনম দদাতি। তাহলে কর্তৃবাচ্যে আমরা কি দেখলাম? ক্রিয়াপদ যেটা আছে সবসময় সেটা কাকে অনুসরণ করছে? কাকে অনুসরণ করছে? কর্তাকে অনুসরণ করছে। কিন্তু যখন ক্রিয়াপদ বা বাক্যটা কর্তৃবাচ্যে না হয়ে কর্মবাচ্যে হবে। এখন একটা জিনিস আপনারা যেহেতু সংস্কৃত শিখছেন, তাই প্রথমেই বলে রাখা দরকার যে সংস্কৃতে কর্মবাচ্য বলে কোনো শব্দ হয় না। সংস্কৃতে কর্মবাচ্য বলে কোনো শব্দ হয় না। এই কর্মবাচ্যটাকে বোঝাবার জন্য কি প্রয়োগ করা হয়? কর্মণি। কর্মবাচ্য এটাকে বোঝাবার জন্য কি প্রয়োগ করা হয়? কর্মণি শব্দ ব্যবহার করা হয়। আর কর্তৃবাচ্য এটাকে বোঝাবার জন্য হচ্ছে কর্তারি। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু এখন থেকে আপনাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমরা এখন সংস্কৃত শিখছি এবং যথাযথভাবে শিখছি, তাই কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য এই দুটো শব্দ আর ব্যবহার করা চলবে না। কর্মবাচ্যের জন্য কর্মণি এবং কর্তৃবাচ্যের জন্য কর্তরি। ঠিক আছে, তাহলে কর্তরি আমরা কি দেখলাম? কর্তরি দেখলাম হচ্ছে কর্তা প্রথমাতে থাকছে, কর্তা প্রথমা। ঠিক আছে, সেটা এবার এক বচন হতে পারে,
একবচন হতে পারে, দ্বিবচন হতে পারে, অথবা বহুবচন হতে পারে। ঠিক আছে, কর্তা যেই রকম আছে, ক্রিয়াপদ কি হচ্ছে সেই অনুযায়ী প্রথম, স্যার বলুন। স্যার বলছি যে ওখানে দদাতি গুলো স্যার ওখানে সাগরও ওখানে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাদা তাহা আর দাদাতি হা, ঠিক ঠিক। ঠিক আছে, এটা আমরা দেখলাম। আর বাকি যত সমস্ত কারক আছে, ঠিক আছে, যদি কর্মকারক হয় তাহলে সেখানে দ্বিতীয়া, যেই নিয়ম অনুযায়ী যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হবে। করণ হলে, করণ কারক হলে কি হবে, কোন বিভক্তি, তৃতীয়া। সম্প্রদান হলে চতুর্থী, অপাদান হলে পঞ্চমী, সম্বন্ধ যদি সম্বন্ধ হয় ষষ্ঠী, আর অধিকরণ হলে সপ্তমী। অধিকরণ হলে সপ্তমী। এটা হলো কিসের নিয়ম, কর্তৃবাচ্যের বা কর্তরি। ঠিক আছে, কর্তরি, এই নিয়মটা আমরা দেখলাম। এখন বলা হচ্ছে কর্মণি যদি হয়, কর্মণি হলে তাহলে তখন কি হবে, তখন কি ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে নাকি অন্য কিছু অনুসরণ করবে। ঠিক আছে, তাই বলা হচ্ছে যদি কর্মণি হয়, ঠিক আছে, বাক্য যদি কর্মণি হয় তখন কি হবে, তখন কর্ম কিসে হয়ে যাবে, কর্ম প্রথমাতে চলে যাবে। ঠিক আছে, এবার প্রথমা থেকে একবচন, দ্বিবচন অথবা বহুবচন হতে পারে। ঠিক আছে, ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে, কর্মকে অনুসরণ করবে। ঠিক আছে, ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। কর্ম যদি প্রথমার একবচন হয় তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচন হবে। বহুবচন হবে। আর বাকি সমস্ত কারক অর্থাৎ কর্তৃকারক কোন বিভক্তিতে হবে, কর্তৃকারক যখন কর্ম বাচ্চে হয় তখন কি হয়ে যায়, তৃতীয়া বিভক্তি হয় কর্তৃকারক থেকে। ঠিক আছে, করণ কারক থেকে তৃতীয়াই হবে, সম্প্রদান থেকে চতুর্থী, অপাদান থেকে পঞ্চমী, সম্বন্ধ থেকে ষষ্ঠী, আর অধিকরণ থেকে সপ্তমী। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখুন, কর্তৃবাচ্য আর কর্মবাচ্যের মধ্যে পার্থক্য কোথায় কোথায় হচ্ছে, তাহলে কর্তায় পার্থক্য হচ্ছে, ক্রিয়ায় পার্থক্য হচ্ছে, আর কর্মে পার্থক্য হচ্ছে। ঠিক আছে,
এছাড়া কিন্তু যার যেখানে থাকার কথা সে সেখানেই থাকছে। সেম একইভাবে কর্মবাচ্যেও কিন্তু কর্মতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ক্রিয়াপদে চেঞ্জ হচ্ছে, আর কর্তৃপদে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাছাড়া যা কিছু আছে কিন্তু যার যেখানে থাকার কথা সে সেখানেই আছে। বুঝতে পেরেছেন এটা সকলে? হ্যাঁ স্যার। হুম। তাহলে এটা কেন বললাম, কারণ এবার আমাদের বাচ্য পরিবর্তন দেখতে হবে, ঠিক আছে। মোটামুটি বাক্য রচনার যেটা সহজ নিয়ম সেটা আমরা জেনে গিয়েছি। ধাতু কি, তিং বিভক্তি কি, লকার কি, ধাতুর গণ কি, সেগুলো আমাদের দেখা হয়ে গেছে। আত্মনেপদ কি, পরস্মৈপদ কি, সেটাও দেখা হয়েছে। তারপর এদিকে হচ্ছে শব্দরূপ কি, তিং সুপ্রত্যয় কি বা সুবিভক্তি কি, কারক কি, সেগুলোও আমাদের দেখা হয়েছে। সেগুলোর দ্বারা আমরা বাক্য রচনা করতে শিখে গিয়েছি এখন। তাহলে এবার বাক্য রচনার পর নেক্সট স্টেপ হচ্ছে বাচ্য পরিবর্তন, ঠিক আছে। তো বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তৃবাচ্য আমরা সাধারণভাবে সবসময় প্রয়োগ করে থাকি, অর্থাৎ যেখানে কর্তা প্রধান হয়, ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, আর কর্ম দ্বিতীয়ায়, করণ তৃতীয়ায়, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, সম্বন্ধে ষষ্ঠী, আর অধিকরণে সপ্তমী হয়। কিন্তু কর্মবাচ্যের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কর্তার জায়গাটা কর্ম নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কর্ম কর্তার জায়গা নিয়ে নিচ্ছে, আর কর্মর জায়গা কর্তা নিয়ে নিচ্ছে, কিন্তু কর্মতে দ্বিতীয়া হচ্ছিল, কর্তাতে কি হচ্ছে, তৃতীয়া হচ্ছে। ক্রিয়াপদ সবসময় যদি কর্তৃবাচ্য হলে তাহলে কর্তাকে অনুসরণ করছে, আর কর্মবাচ্য হলে কাকে অনুসরণ করছে, কর্মকে অনুসরণ করছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ। হুম। এবার তাহলে আমাদের যেটা দেখার একটু দেখা যাক, বলা হচ্ছে তো এই যে আমরা দেখলাম যে কর্তাকে ক্রিয়া অনুসরণ করছে যখন, তখন ক্রিয়াপদ কার অনুযায়ী হচ্ছে, কর্তার অনুযায়ী হচ্ছে। কর্মকে যখন ক্রিয়াপদ অনুসরণ করছে তখন ক্রিয়াপদ কর্ম অনুযায়ী হচ্ছে। এটার কারণ কি, ঠিক আছে। তো এটার জন্য ব্যাকরণের ভাষায় দুটি টার্ম ইউজ করা হয়। কি ইউজ করা হয়? উক্ত আর অনুক্ত, দুটি টার্ম ইউজ করা হয়। একটা হচ্ছে উক্তম আর একটা হচ্ছে অনুক্তম। যেটার আমরা যদি সাধারণ অর্থ করতে চাই, ঠিক আছে, তাহলে উক্তম এটার আমরা সাধারণভাবে অর্থ কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে প্রধানম, ঠিক আছে। আর অনুক্তম এটাকে আমরা সাধারণভাবে কি বলতে পারি, অপ্রধানম, ঠিক আছে। এই যে দুটো জিনিস উক্ত আর অনুক্ত, এটির ওপর কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য বা কর্তরি এবং কর্মণি কি আছে, পুরোপুরি নির্ভরশীল। উক্ত বলতে কি, প্রধান হওয়া, আর অনুক্ত হচ্ছে অপ্রধান হওয়া, ঠিক আছে। বা এটাকে আমরা বাংলায় বলতে পারি, উক্ত বলতে আমরা বাংলায় বলতে পারি যে প্রাধান্য দেওয়া, আর অনুক্ত বলতে আমরা বলতে পারি যে স্যার আপনি কি কিছু লিখছেন, সেটা কিন্তু শো হচ্ছে না। প্রাধান্য না দেওয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি তো স্লাইডটাই শেয়ার করে রেখেছি, ওয়ার্ড ফাইলটা শেয়ার। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ তো উক্তম মানে হচ্ছে প্রধানম, বা সেটাকে আমরা বলি প্রাধান্য দেওয়া বাংলায়। আর অনুক্তম বলতে অপ্রধানম, যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রাধান্য না দেওয়া।
ঠিক আছে? তাহলে দেখুন এখানে একটা বাক্যে ক্রিয়ার দ্বারা দুটো কাজ করা সম্ভব। ঠিক আছে? অর্থাৎ আমরা যেমন মানুষরা যখন কিছু কাজ করি, ঠিক আছে, আমরা একই সময়ে অনেক কাজ করতে পারি, কিন্তু আমরা একটা কাজকে প্রাধান্য দিই, বাকি কাজগুলো প্রাধান্য না দিয়ে অপ্রধান ভাবেই করতে থাকি। ঠিক আছে? এমন নয় যে আমরা সব কাজকেই প্রাধান্য দিয়ে করি, মানে একই সময়ে। ঠিক আছে? আবার কেউ কেউ আছে যে একটা কাজ না করলে নয়, সেই জন্য হয়তো অনেকে আছে যে একই সময়ে অনেকগুলো কাজ একসঙ্গে করে, সেটাও হয়, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, যখন কোনো কাজ আমরা করছি বা যখন আমরা কিছু ক্রিয়া করছি, তো আমাদের ওই ক্রিয়ার দ্বারা আমাদের একটা ডাইরেক্ট কিছু লক্ষ্য থাকে, আর কিছু তার পরিপ্রেক্ষিতে আরো কিছু লক্ষ্য থাকে। ঠিক আছে? তো সেই রকমই বাক্যে যখন একটা ক্রিয়াপদ থাকে, তো সেই ক্রিয়াপদটা কোনো একটি জিনিসকে কি করে, উক্ত করে বা প্রাধান্য দেয়, বাকি সব জিনিসগুলোকে তখন কি করে, সে অপ্রাধান্য দেয় বা অনুক্ত করে। ঠিক আছে? তাহলে ক্রিয়ার দ্বারা একটি সময়ে একজনই উক্ত হতে পারে, বাকি সব অনুক্ত হয়। ঠিক আছে? এখন কর্তৃবাচ্যে আমরা দেখলাম যে ক্রিয়াপদ কর্তার অনুযায়ী হচ্ছে, তাহলে ক্রিয়াপদ কর্তাকে প্রাধান্য দিচ্ছে কর্তৃবাচ্যে, সেই জন্য ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হচ্ছে। কিন্তু কর্ম দ্বিতীয়া, সেখানে দ্বিবচন, একবচন, বহুবচন হয়ে যাক না কেন, ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। করণ কারকের তৃতীয়া, সেখান থেকে একবচন, দ্বিবচন, বহুবচন হয়ে যাক না কেন, ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? ষষ্ঠীর একবচন, দ্বিবচন, বহুবচন হয়ে যাক না কেন, ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে কর্তৃবাচ্যে বা কর্তরিতে ক্রিয়াপদ কর্তাকে প্রাধান্য দিচ্ছে এবং বাকি সমস্ত যত কারক আছে সবাইকে কি করছে, অনুক্ত করছে বা অপ্রাধান্য দিচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? কিন্তু কর্মবাচ্যে কি হচ্ছে, ক্রিয়াপদ কর্মকে উক্ত করছে বা প্রাধান্য দিচ্ছে, তাহলে বাকিগুলো কি হয়ে যাচ্ছে, অপ্রধান বা অনুক্ত। অনুক্ত হলেই যার যেখান থেকে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা, সেই কারক থেকে সেই বিভক্তি হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা একদম সহজ নিয়ম, এটা সবসময় মাথায় রাখলে তাহলে আর কোনো চিন্তাই নেই। কর্তরিতে কর্তা উক্ত হয়, ঠিক আছে, আর কর্মণিতে কর্ম উক্ত হয়। যেটি উক্ত হয় সেখান থেকে প্রথমা হয় এবং ক্রিয়াপদ সেই প্রথমান্ত পদকে অনুসরণ করে। ঠিক আছে? এটা হলো কি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের একদম সহজ নিয়ম। এছাড়া যেগুলো আছে সেগুলো আমরা সকলেই জানি। ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কনফিউশন হয়ে যায় কি, যে কর্তৃবাচ্যে যেহেতু কর্তা উক্ত হয়, আর যেটা উক্ত হবে সেখান থেকেই প্রথমা হবে, বাকি সমস্ত থেকে যার যেমন হওয়ার কথা সেরকমই হবে। তাহলে কর্তায় যেহেতু কর্তা উক্ত হয়, কর্তা থেকে প্রথমা হবে। কর্মণীতে যেহেতু কর্ম উক্ত হয়, কর্ম থেকে প্রথমা হবে। আর ক্রিয়াপদ যেটা প্রথমান্ত হবে তাকে অনুসরণ করবে। এখন কর্তৃবাচ্যে যেহেতু কর্তা উক্ত হয় বা প্রধান হয়, তাই ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে। কর্মবাচ্যে যেহেতু কর্ম উক্ত হয় বা প্রধান হয়, ক্রিয়াপদ কাকে অনুসরণ করবে তাহলে? কর্মকে অনুসরণ করবে। ঠিক আছে? সেটাই আপনাদেরকে যে স্লাইডটা দেখাচ্ছিলাম সেটা নিয়ে দেখানো হয়েছে। দেখুন কি বলা হচ্ছে এখানে, যে এক সময়ে একটির দ্বারা, অর্থাৎ একটি ক্রিয়ার দ্বারা একটি কারক উক্ত হয়। অর্থাৎ যদি কর্তৃবাচ্য হয় তাহলে কর্তৃকারক উক্ত হবে, বাকি সব কারক অনুক্ত থেকে যায়। যে কারকটি তিঙের দ্বারা উক্ত হয় সেটি প্রথমান্ত বা প্রথমা বিভক্তিতে থাকে। আমি যেটা বললাম যে উক্ত হলেই প্রথমা। ঠিক আছে? এখন তিঙের দ্বারা মানে হচ্ছে ক্রিয়াপদের দ্বারা। ক্রিয়াপদের দ্বারা যেটি উক্ত হবে সেটি প্রথমান্তে থাকবে, বাকি সব যার যেখান থেকে থাকার কথা বা যেখান থেকে যেই বিভক্তি থাকার কথা সেখান থেকে সেই বিভক্তিই হবে। ঠিক আছে? যেমন ধরুন অনুক্ত কর্ম থেকে বা অপ্রধান কর্ম থেকে দ্বিতীয়া হবে,
অনুক্ত কর্তা বা করণ থেকে তৃতীয়া হবে, অনুক্ত সম্প্রদান বা চতুর্থী থেকে অনুক্ত সম্প্রদান থেকে চতুর্থী হবে, অনুক্ত অপাদান থেকে পঞ্চমী হবে, অনুক্ত অধিকরণ থেকে সপ্তমী হবে। ঠিক আছে, এটা আমাদের সকলের আগে থাকতেই জানা ছিল যে অধিকরণে সপ্তমী, অপাদানে পঞ্চমী, অনুক্তে সম্প্রদান সম্প্রদানে চতুর্থী, তারপর করণে তৃতীয়া। কিন্তু এখন আমরা নতুন একটা জিনিস জানলাম যে কর্মবাচ্যে যখন কর্তা অপ্রধান হয়ে যাচ্ছে, কর্মপ্রধান হয়ে যাচ্ছে, তাহলে কর্তা থেকে কোন বিভক্তি হবে সেটা তো আমরা জানি না। আমরা কি জানি কর্তা থেকে, কর্তা মানেই প্রথমা হবে, কিন্তু কর্মবাচ্যে তো কর্তা অপ্রধান হয়ে যাচ্ছে, তখন ক্রিয়াপদ কর্মকে প্রাধান্য দিচ্ছে, যাকে প্রাধান্য দেবে সেখান থেকে প্রথমা হবে। তাহলে ক্রিয়াপদ কর্মবাচ্যে কর্মকে প্রাধান্য দিচ্ছে মানে কর্ম থেকে প্রথমা হবে, তাহলে কর্তা থেকে কি হবে? তার জন্য বলা হচ্ছে কর্তা যখন অনুক্ত বা অপ্রধান হয়ে যাবে বা ক্রিয়াপদ যখন কর্তাকে প্রাধান্য দেবে না, তখন ক্রিয়াপদ তৃতীয়াতে চলে যাবে, আর অনুক্ত কর্ম থেকে দ্বিতীয়া হবে। কিন্তু উক্ত কর্ম হলে কি হয়ে যাবে? প্রথমা হয়ে যাবে। উক্ত যখনই হবে তখনই প্রথমা, অনুক্ত হলেই যার যেখান থেকে যেই বিভক্তি হওয়ার কথা তার থেকে সেই বিভক্তি হবে। বুঝতে পেরেছেন এটা সকলে? হ্যালো, হ্যাঁ। এবার বলা হচ্ছে যে ঠিক আছে, এইটুকু শুধুমাত্র যে কর্মবাচ্যের নিয়ম তা তো নয়, আর একটা জিনিস হয়, সেটা কি? তখন বলা হচ্ছে যে কর্মবাচ্যে সে ধাতু পরস্ময় পদেই হোক না কেন, আত্মনেপদেই হোক না কেন, কর্মবাচ্যে সমস্ত ধাতুই কিন্তু আত্মনেপদে পরিণত হয়ে যায়। তার কারণ হচ্ছে কর্মবাচ্য যখন হবে পরস্মৈপদী, যেমন ধরুন পরস্মৈপদী একটা ধাতু হচ্ছে গম ধাতু, ঠিক আছে, আত্মনেপদী একটা ধাতু হচ্ছে লব ধাতু। এখন যদি আমরা সেই গম ধাতু দিয়ে লব ধাতু দিয়ে বাক্য প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে হয়তো আমি বললাম যে একটা বাক্য সীতা বিদ্যালয়ম গচ্ছতি, অথবা শিষ্যাহ গুরুম সেবতে, ঠিক আছে, তাহলে এখানে সেব ধাতু কি আছে? আত্মনেপদ পদে আছে, আর গম ধাতু কিসে আছে? পরস্ময় পদে আছে, ঠিক আছে। কিন্তু যখন এই দুটি বাক্য আমরা কর্মনীতে পরিবর্তন করব, কর্তা থেকে তৃতীয়া হয়ে যাবে বা কর্তায় তৃতীয়া হবে, কর্মতে প্রথমা হবে, সেইটুকু তো হবে। ক্রিয়াপদে কি চেঞ্জ হবে? তখন বলা হচ্ছে পরস্ময় পদ ক্রিয়া হলেও সেটি আত্মনেপদে চলে যাবে, আর আত্মনেপদ ক্রিয়া হলে সেটা তো আত্মনেপদেই হবে। কিন্তু সেখানে একটি বিশেষ নিয়ম আছে। কি নিয়ম? বলা হচ্ছে যে যখন তিং প্রত্যয় কর্মকে উক্ত করে অথবা বাক্য কর্মনীতে হবে, অর্থাৎ কর্মবাচ্য হবে, তখন মূল ধাতুতে একটি অন্তস্থ যকার এবং তে যোগ করতে হবে। তে মানেই হচ্ছে কি? আত্মনেপদ প্রত্যয় আমরা দেখেছি, পরস্ময় পদ হলে তি তাহা অন্তি ইত্যাদি হয়, আর আত্মনেপদ হলে তে এতে অন্তে ইত্যাদি হয়। তাহলে তে যোগ করা মানে আত্মনেপদ হলো। যেমন ধরুন তাহলে বালকাহা পুস্তকম পঠতি, এরকম একটা বাক্য আছে, ঠিক আছে, কাহ পঠতি বালকাহ পঠতি, তাই বালক হচ্ছে কর্তা, কিম পঠতি পুস্তকম পঠতি, তাই পুস্তক হচ্ছে কর্ম, তাই কর্তা থেকে প্রথমা বিভক্তি, কর্ম থেকে দ্বিতীয়া বিভক্তি, এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে, তাই এই বাক্যটা হচ্ছে কর্তৃবাচ্য। বুঝতে পেরেছেন? এখানে কোনো বোঝার অসুবিধা নেই। এবার বলা হচ্ছে যে আমি ওই বাক্যটাকে কি করব? কর্মবাচ্যে করব। ঠিক আছে, কর্মবাচ্য করুন, কোনো অসুবিধা নেই। কর্তা থেকে তৃতীয়া করতে হবে, তাহলে বালকাহ থেকে, এটা প্রথমার এক বচনে আছে, সেটা তৃতীয়ার এক বচনে চলে যাবে, মানে বালকেনা। পুস্তকম, এটা নপুংসক লিঙ্গ শব্দ, অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, তো ফলমের এক বচনেও যেমন ফলম হয়, দ্বিতীয়ার এক বচনেও কি হয়? ফলম হয়, তাই সেটা প্রথমার এক বচনে গেলে ফলমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবং ক্রিয়াপদ, পুস্তকম, এই যে কর্মটা আছে, এটাকে কি হবে? ক্রিয়াপদ অনুসরণ করবে। কারণ কি? কর্মবাচ্যে কর্ম প্রধান হয় বা কর্ম উক্ত হয়, যেটা উক্ত হয় সেখানে প্রথমা হয়, তাহলে সেখানে যেহেতু প্রথমা হবে, ক্রিয়াপদ তাকে অনুসরণ করবে। তাহলে পুস্তকম, এটা যেহেতু প্রথমার এক বচন, পট ধাতু থেকে প্রথমার এক বচন করতে হবে, কিন্তু মূল ধাতু যে পট ধাতু, তারপর একটা অন্তস্থ যকার, এবং তারপর যে পঠ্য নিষ্পন্ন হলো, তারপর আত্মনেপদের যেমন রূপ হয়, যেমন সেবতে সেবেতে সেবন্তে, সেরকমই পঠ্য নিষ্পন্ন হয়ে যাওয়ার পর
পঠ্যতে, পঠ্যেতে, পঠ্যন্তে ইত্যাদি রূপ চালাতে হবে। ঠিক আছে? তাহলে বালকেনা পুস্তকম পঠ্যতে, বালকেনা পুস্তকে পঠ্যেতে, বালকেনা পুস্তকানি পঠ্যন্তে। এখানে দেখুন কর্তা কিন্তু একবচনেই রয়েছে, সেখানে কোনো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না তার জন্য ক্রিয়াপদ যে থেমে রয়েছে তা কিন্তু না। ক্রিয়াপদে কি হচ্ছে, কর্ম পরিবর্তন হচ্ছে, তাই ক্রিয়াপদও পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে পঠ্যতে এই রূপ নিষ্পন্ন হলে তারপর আত্মনেপদের যেমন 10টা লকারে 9টা 9টা করে রূপ হয়, 3টে পুরুষ 3টে বচনে 9টা 9টা করে রূপ হয়, 9 10 90টা রূপ হবে, এবং আত্মনেপদেই রূপ হবে শুধুমাত্র। ঠিক আছে? পরস্ময় পদ ধাতু হলেও কর্মবাচ্যে কি হবে, আত্মনেপদেই রূপ হবে। ঠিক আছে? যেমন ধরুন রামঃ বিদ্যালয়ম গচ্ছতি। রামঃ এটা কর্তৃকারক, প্রথমার একবচনে আছে। বিদ্যালয়ম কর্মকারক, দ্বিতীয়ার একবচনে আছে। গচ্ছতি এটা ক্রিয়াপদ, প্রথম পুরুষের একবচনে আছে। যেহেতু বাক্যটা কর্তৃবাচ্যে আছে তাই গচ্ছতি এটা রামকে অনুসরণ করছে। ঠিক আছে? আমি যদি এখানে রামঃ বিদ্যালয়ৌ গচ্ছতি বলি তাহলে দেখুন বিদ্যালয়ৌ এখানে দ্বিবচন হচ্ছে, ঠিক আছে, দ্বিতীয়ার দ্বিবচন, ঠিক আছে, কিন্তু গচ্ছতি এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ গচ্ছতি এটা কর্তাকে অনুসরণ করছে। বিদ্যালয়ৌ এটা যেহেতু কর্ম, কর্মতে কোনো চেঞ্জ হলেও গচ্ছতি এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। রামঃ গচ্ছতি বিদ্যালয়ৌ এটা দ্বিতীয়ার দ্বিবচন, যেমন রামম রামৌ রামান, সেরকমই বিদ্যালয় বিদ্যালয়ম বিদ্যালয়ৌ বিদ্যালয়ান। ঠিক আছে? আরেকটা ধরুন এইরকম বাক্য আছে রামৌ বিদ্যালয়ম গচ্ছতঃ। এখানে রাম হচ্ছে কর্তৃকারক, গচ্ছতঃ এটা একে রামও এটাকে অনুসরণ করছে, যেহেতু কর্তৃবাচ্য বা কর্তরি এটা বাক্য। ঠিক আছে? তো রামও এখানে যেহেতু দ্বিবচন আছে, গচ্ছতঃ এখানে দ্বিবচন আছে, এখানে একবচন থাকলেও এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যদি আমি বলি রামৌ বিদ্যালয়ান গচ্ছতঃ, এখানে দেখুন বিদ্যালয়ান এখানে বহুবচন হলো, কিন্তু গচ্ছতঃ এখানে দ্বিবচনই থাকছে, কারণ যেহেতু এটা কর্তৃবাচ্য কর্তাকে অনুসরণ করছে, কর্তা দ্বিবচন আছে, তাই গচ্ছতঃ এখানেও দ্বিবচন হচ্ছে। ঠিক আছে? রামাহ বিদ্যালয়ম গচ্ছন্তি, এখানে রামাহ বহুবচন আছে বলে গচ্ছন্তি এখানেও বহুবচন। আমি যদি বিদ্যালয়ও বলি এখানে দ্বিবচন হয়ে যাবে না, কারণ কর্তা বহুবচনেই আছে। ঠিক আছে? তাহলে এবার যদি এগুলোকে আমরা কর্মনীতে করি তাহলে কি হবে, রামেণ বিদ্যালয়ঃ গম্যতে। এখানে দেখুন রামঃ কর্তা ছিল, সেটা তৃতীয়াতে চলে গেছে। বিদ্যালয়ম এটা কর্ম ছিল, এটা প্রথমাতে চলে এসেছে, কারণ কর্মতে কর্মবাচ্যে কর্ম উক্ত হয়, যেটা উক্ত হবে সেখানে প্রথমা হবে এবং ক্রিয়াপদ সেই প্রথমান্ত পদকে অনুসরণ করবে। তাহলে গম্যতে এই যে ক্রিয়াপদ বিদ্যালয়ঃ এই প্রথমান্ত পদকে অনুসরণ করছে, তাই এখানে যেহেতু প্রথমার একবচনে আছে গম্যতে এখানেও কিন্তু প্রথমার একবচনে হলো। ঠিক আছে? আমি যদি এখানে রামাভ্যাম বলি অর্থাৎ তৃতীয়ার দ্বিবচন বলি তাহলে কিন্তু এখানে গম্যেতে হবে না, কারণ কি বিদ্যালয়ঃ এটা কিন্তু একবচনেই রয়েছে, তাই বিদ্যালয়ঃ গম্যতে এরকমই থাকবে। আমি যদি বলি রামেণ বিদ্যালয়ৌ গম্যেতে, এখানে দেখুন কর্ম যেহেতু দ্বিবচন হয়ে গেল, ক্রিয়াপদও দ্বিবচন হয়ে গেল। ঠিক আছে? আমি যদি রামৈহি বিদ্যালয়ৌ গম্যেতে বলি, এখানে রামৈহি এখানে বহুবচন হচ্ছে বলে বিদ্যালয়ৌ এখানেও কিন্তু এই গম্যেতে এখানেও কিন্তু বহুবচন হবে না, কারণ কর্ম দ্বিবচনেই রয়েছে। একইভাবে রামেণ বিদ্যালয়াঃ গম্যন্তে যদি বলি, বিদ্যালয়াঃ এটা যেহেতু বহুবচনে আছে, গম্যন্তে এখানেও বহুবচন হলো। রামাভ্যাম এখানে যদি দ্বিবচন বলি, গম্যেতে এখানে দ্বিবচন হবে না, কারণ বিদ্যালয়াঃ এই বহুবচন এখানে যেহেতু কর্মতে বহুবচন আছে তাই ক্রিয়াপদও কি হচ্ছে, বহুবচন হচ্ছে। ঠিক আছে? তাহলে সাধারণভাবে যেটা বলা হলো সেটা সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার যেটা বলা হলো সেটাই একটু বিশেষভাবে বলা হচ্ছে কি না, একটি বাক্য আছে রামঃ ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা
ক্ষেত্রাৎ গৃহে আনয়তি। ঠিক আছে, রাম ছাগলগুলিকে দণ্ডাভ্যাম দুটি লাঠির দ্বারা মেরে মেরে কি করছে, ক্ষেত্রাৎ অর্থাৎ মাঠ থেকে গৃহে বাড়িতে আনছে, আনয়তি। ঠিক আছে, তাহলে এখানে মেন ক্রিয়াপদ কোনটা? মেন আনয়তি। আনয়তি। ঠিক আছে, আনয়তি হচ্ছে মেন ক্রিয়া। এখন দেখুন, আমাদের আগেই বলা হয়েছে যে ক্রিয়ায়া কর্তা উক্তঃ স্যাৎ, অন্যানি সর্বাণি অপি কারকানি অনুক্তানি ভবেয়ুঃ। অর্থাৎ ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হবে বা কর্তা প্রাধান্য পাবে এবং বাকি সমস্ত কারক কি হবে, অনুক্ত বা অপ্রধান হবে। ঠিক আছে, বা প্রাধান্য পাবে না। এটা কর্তৃবাচ্যের নিয়ম বলা হচ্ছে কিন্তু। তাহলে আনয়তি এটা যেহেতু ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে প্রাধান্য দেবে বা কাকে উক্ত করবে, কর্তাকে উক্ত করবে, যেটা উক্ত সেটা প্রথমা। তাহলে রামহা, এখানে দেখুন প্রথমা হয়েছে, রামহা আনয়তি। আনয়তিকে কিম দিয়ে প্রশ্ন করুন, রামহা কিম আনয়তি, কিম দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটা কর্মকারক দ্বিতীয়া হবে, তাই দ্বিতীয়ার বহুবচন করে ছাগলান, রামহা ছাগলান আনয়তি। রামহা ছাগলান কেন আনয়তি, দণ্ডাভ্যাম তাড়য়িত্বা আনয়তি। ঠিক আছে, কেনা দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম তৃতীয়ার দ্বিবচন উত্তর পাওয়া গেল, তাই এখানে করণ কারক পাওয়া গেল, তাই তৃতীয়ার দ্বিবচন হয়ে দণ্ডাভ্যাম। তাড়য়িত্বা মানে হচ্ছে মেরে মেরে। এখানে ত্বা বলে একটা প্রত্যয় আছে, যেটা আপনাদের একটু কিছুদিন পর শেখানো হবে। তাহলে রামহা ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা আনয়তি। রামः ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা কস্মাৎ আনয়তি। কস্মাৎ দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা অপাদান কারক হয়, অপাদানে পঞ্চমী হয়, তাই ক্ষেত্রাৎ আনয়তি। ঠিক আছে, রামः ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ আনয়তি। রামः ছাগলান দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ কস্মিন আনয়তি, কোথায় আনছে, গৃহে আনয়তি। কস্মিন দিয়ে যেটা উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক হয়, অধিকরণে সপ্তমী হয়, সেই জন্য গৃহে এখানে সপ্তমীর একবচন হলো। এবার দেখুন, কর্তৃবাচ্যে যেহেতু বা কর্তরিতে আমরা যেহেতু দেখেছি ক্রিয়াপদ কর্তাকে প্রাধান্য দেয়, কর্তায় প্রথমা হলো, বাকি সমস্ত কিন্তু কারক থেকে বাকি সমস্ত কারক অনুক্ত হওয়ার কারণে কর্ম অনুক্ত হলে দ্বিতীয়া হয়, করণ অনুক্ত হলে তৃতীয়া হয়, অপাদান অনুক্ত হলে পঞ্চমী হয়, অধিকরণ অনুক্ত হলে সপ্তমী হয়। যেখান থেকে যেই কারক হবার কথা, যেই বিভক্তি হওয়ার কথা সেই বিভক্তি হয়েছে। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। এই বাক্যের ক্রিয়াপদ হলো আনয়তি, অর্থাৎ আনছে। ক্রিয়াপদটিকে কাহা দিয়ে প্রশ্ন করলে রামহা এই উত্তরটি পাওয়া যায়, তাই রাম হলো এখানে কর্তৃপদ। রামহা এই পদটিতে প্রথমার একবচন আছে, আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের একবচনে আছে, তাই এই বাক্যে আনয়তি ক্রিয়ার দ্বারা রামহা এই কর্তৃপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে। কারণ কর্তার যেই লিঙ্গ যেই পুরুষ যেই বচন, ক্রিয়াপদটিরও সেই পুরুষ সেই বচন রয়েছে। ক্রিয়াপদের যেহেতু লিঙ্গ হয় না, তাই এখানে লিঙ্গটা লেখা রইল না, শুধু পুরুষ এবং বচনের উল্লেখ করা হলো। বাক্যে কিম দিয়ে প্রশ্ন করে ছাগলান এই উত্তরটি পাওয়া যায়, যেটি দ্বিতীয়ার বহুবচনে আছে। কেনা দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি তৃতীয়ার দ্বিবচনে আছে। ক্রিয়াকে কস্মাৎ দিয়ে প্রশ্ন করলে ক্ষেত্রাৎ এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি পঞ্চমীর একবচনে আছে, এবং ক্রিয়াকে কস্মিন দিয়ে প্রশ্ন করলে গৃহে এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি সপ্তমীর একবচনে আছে। এখানে ক্রিয়াপদ বাক্যের অন্য পদগুলিকে অনুসরণ করেনি। করলে যেই পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও পুরুষ বচন সেই রকমই হতো, কিন্তু ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্তা প্রাধান্য পাচ্ছে, সেহেতু বাক্যে কর্তার যেই লিঙ্গ বিভক্তি বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হয়েছে। অন্যান্য পদের যেই পুরুষ যেই বচন, সেই সব ক্রিয়াপদে হয়নি। ঠিক আছে, যেমন উদাহরণ না, আরো কিছু বলা হচ্ছে। কি বলা হচ্ছে, যে ক্রিয়ার দ্বারা যেটি উক্ত হবে
সেটি সবসময় প্রথমাতে থাকবে। কর্তৃবাচ্যে ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়, তাই কর্তা প্রথমাতে থাকবে। বাকি সব কারক অনুক্ত হওয়ার জন্য কর্মকারক দ্বিতীয়ায়, করণ কারক তৃতীয়ায়, সম্প্রদান কারক চতুর্থীতে, অপাদান কারক পঞ্চমীতে, অধিকরণ কারক সপ্তমীতে ও সম্বন্ধ বোঝাতে ষষ্ঠী বিভক্তি থাকবে। এতক্ষণ ধরে আমি যেটা আপনাদের বলে এলাম সেটা এখানে গুছিয়ে লিখেছি মাত্র, ঠিক আছে। এরপর কিছু উদাহরণ দেখানো হচ্ছে যে ক্রিয়াপদের দ্বারা কর্তৃবাচ্যে কর্তা যুক্ত হচ্ছে, সেটার কিছু উদাহরণ দেখানো হচ্ছে, বা ক্রিয়াপদের দ্বারা কর্তায় প্রাধান্য পাচ্ছে সেটির কিছু উদাহরণ দেখানো হচ্ছে। যেমন ধরুন, রামঃ হস্তেনা জলম আনয়তি। এখানে আনয়তি ক্রিয়াপদ, সেটি প্রথম পুরুষের একবচনে আছে। রামঃ এখানে প্রথমার একবচনে আছে, সেটিকে অনুসরণ করছে, ঠিক আছে। এবার দেখুন, রামঃ হস্তেনা জলম আনয়তি, এই যে বাক্যটা, এখানে যখন আমরা রামঃ হস্তাভ্যাম জলম আনয়তি প্রয়োগ করছি, রাম এটি প্রথমার একবচন থাকার জন্য আনয়তি এখানে প্রথমার একবচনেই থাকছে। হস্তাভ্যাম এখানে দ্বিতীয়ার দ্বিবচন হওয়ার সত্ত্বেও আনয়তি এখানে কিন্তু দ্বিবচন হচ্ছে না, কারণ কর্তা প্রথমার একবচনে রয়েছে। রামঃ হস্তাভ্যাম জলানি আনয়তি, এখানে আমি কর্মকারকে কি করে দিয়েছি, বহুবচন করে দিয়েছি। এখন কর্মকারকে বহুবচন হয়েছে বলে আনয়তি এখানে যে বহুবচন হবে তা কিন্তু নয়, কারণ বাক্যটা কর্তৃবাচ্য, কর্তাকে প্রাধান্য দেবে। কর্তা যেহেতু প্রথমার একবচনে আছে, তাই ক্রিয়াপদও কি আছে, প্রথমার একবচনেই আছে, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে দেখুন, এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথমার একবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের একবচনেই রয়েছে, ঠিক আছে। এবার দ্বিতীয় লাইন দেখা যাক। রামৌ হস্তেনা জলম আনয়তঃ, এখানে রাম কর্তৃকারক দ্বিবচনে আছে, তাই আনয়তঃ এখানেও কি হলো, দ্বিবচন হলো। হস্তেনা জলম এখানে একবচন আছে বলে ক্রিয়াপদে কোনো প্রাধান্য বা প্রভাব পড়লো না। আচ্ছা, বলুন কে কি বলবেন। স্যার আসলে আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, তো বুঝতে পারছি না আমার নেটওয়ার্ক ইস্যু না আপনার। বাকিরা সবাই দেখতে পাচ্ছেন? দীপান্বিতা ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে চিত্রিতা ম্যাডাম আপনারই নেটওয়ার্ক সমস্যা এটা। সাধনা ম্যাডাম আপনি সব বুঝতে পারছেন তো? অসুবিধা কিছু হচ্ছে না তো? না স্যার। অসুবিধা হলে বলবেন, ঠিক আছে। এমন নয় যে আপনি আমি বলছি মানে যা বলছি সেটাতেই হ্যাঁ বলবেন, ঠিক আছে। একটু অসুবিধা হলে অবশ্যই বলবেন। এখানে দেখুন, দ্বিতীয় যে বাক্যটা আছে, দ্বিতীয় লাইনে দ্বিতীয় বাক্য, রামৌ হস্তাভ্যাম জলম আনয়তঃ। এখানে রামৌ এখানে দ্বিতীয়ার দ্বিবচন, প্রথমার দ্বিবচন আছে বলে আনয়তঃ এখানেও কি হলো, প্রথমার দ্বিবচন হলো। কিন্তু হস্তাভ্যাম এখানে দ্বিবচন আছে বলে যে আনয়তঃ এখানে দ্বিবচন আছে তা কিন্তু নয়, কারণ এটা কর্তাকে অনুসরণ করছে। তারপর রামৌ হস্তাভ্যাম জলানি আনয়তঃ, এখানে কর্মতে বহুবচন করলেও ক্রিয়াপদ দ্বিবচনেই থাকছে, কারণ কর্তা দ্বিবচনে আছে, ঠিক আছে। তাই কি বলা হচ্ছে, দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথমার দ্বিবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচনে রয়েছে। এরপর তৃতীয় লাইন, রামাহ এখানে বহুবচন আছে বলে আনয়ন্তি, এখানেও কিন্তু প্রতিটা বাক্যে দেখুন বহুবচন আছে, ঠিক আছে। মাঝখানে হস্তাভ্যাম জ্বালানি এখানে বচনের চেঞ্জ করলেও ক্রিয়াপদে বচনের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করছে। সেটিই বলা হয়েছে, তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্তা প্রথমার বহুবচনে আছে, তাই ক্রিয়াপদও প্রথম পুরুষের বহুবচনে রয়েছে। ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয়েছে, তাই শুধুমাত্র কর্তা প্রথমাতে রয়েছে, বাকি সব কারকান্ত পদ নিজের যেই বিভক্তিতে থাকার কথা সেই বিভক্তিতে রয়েছে। যেটা এতক্ষণ ধরে বলা হয়েছে সেটি গুছিয়ে লেখা রইল। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, कर्तरि परस्मैपदिनः धातोः आत्मनेपदिनः धातोः च रूपम यथावत् भवति, অর্থাৎ কর্তৃবাচ্যে পরস্মৈপদী এবং আত্মনেপদী ধাতু রূপ যথাযথ হয়। অর্থাৎ পরস্মৈপদী ধাতু হলে তি থেকে মস প্রত্যয়ান্ত রূপ হবে এবং আত্মনেপদ ধাতু হলে ত থেকে মহিং প্রত্যয়ান্ত রূপ হবে। এটির মানে কি, আমরা যখন কিছুদিন আগে আমরা যখন
তিন বিভক্তি নিয়ে পড়েছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে এই যে টি টিপ থেকে মস এটা হচ্ছে পরস্ময় পদ, আর ত থেকে মহিং হচ্ছে আত্মনেপদ। সেটি এখানে বলা হলো যে যদি পরস্ময় পদ হয় তাহলে তি থেকে মস প্রত্যয়ান্ত রূপ হবে, এবং আত্মনেপদ হলে ত থেকে মহিং প্রত্যয়ান্ত রূপ হবে। অর্থাৎ পরস্ময় পদ ধাতু হলে পরস্ময় পদ রূপ হবে এবং আত্মনেপদ ধাতু হলে আত্মনেপদ রূপ হবে। যেমন এবার কিছু উদাহরণ দেওয়া হচ্ছে যে রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, শ্যামঃ কার্তিকম পশ্যতি, মাধবঃ বিহগম পশ্যতি, তন্ময়ঃ পরীক্ষায়াম লিখতি, বুদ্ধদেবঃ বর্গে নিদ্রাতি। ঠিক আছে, শুভঙ্করঃ পিতুঃ 10 রূপ্যকম লভতে, পিতার কাছ থেকে 10 টাকা পেল। কে পেল? শুভঙ্কর। লভতে এটা আত্মনেপদ ধাতু, আত্মনেপদ রয়েছে। ঠিক আছে, অমিতঃ গুরুম সেবতে, অমিত গুরুকে সেবা করছে বা গুরুর সেবা করছে। এই সেব ধাতু আত্মনেপদ ধাতু, তাই আত্মনেপদ হয়েছে। তাহলে কর্তৃবাচ্যে যেই ধাতু যেই পদী আত্মনেপদী হলে আত্মনেপদীর মতো রূপ হবে, পরস্মৈপদী হলে পরস্মৈপদীর মতো রূপ হবে। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্য নিয়ে কারোর কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা? নেই। কর্তৃবাচ্য নিয়ে একটি খুব প্রসিদ্ধ শ্লোক আছে, যেটি মাথায় রাখলে আপনাদের সব মনে থাকতে পারে, যে কর্তারি প্রথমা ইয়াত্র, অর্থাৎ কর্তা থেকে যেখানে প্রথমা হয়, দ্বিতীয়াথ চ কর্মণি, কর্ম থেকে যেখানে দ্বিতীয়া হয়, কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু, সেটি কর্তৃবাচ্য বলতে হবে ক্রিয়া কর্তরানুসারিণী, যেখানে ক্রিয়া হচ্ছে কর্তা অনুসারী। ঠিক আছে, সেইটাই অর্থ করে লেখা আছে যে যেই প্রয়োগে কর্তা থেকে প্রথমা বিভক্তি হয়, কর্ম থেকে দ্বিতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন এবং পুরুষ কর্তা অনুসারে হয়, তাকে কর্তৃবাচ্য বলা হয়। ঠিক আছে, এরপর কর্মবাচ্যে কর্তৃবাচ্যের যে নিয়ম তার ঠিক উল্টোগুলো। কর্তৃবাচ্যে ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হচ্ছিল, এখানে কি বলা হচ্ছে? ক্রিয়ায়া কর্ম উক্তম স্যাৎ, কর্ম উক্ত বা প্রধান হবে বা প্রাধান্য পাবে। অন্যানি সর্বাণি অপি কারকানি অনুক্তানি ভবেয়ুঃ, অন্যান্য সমস্ত কারক কর্মবাচ্যে কি হবে? অপ্রধান হবে। তাহলে যেটা প্রধান হবে কর্মপ্রধান, তাই বা উক্ত, উক্ত থেকে প্রথমা, বাকি সব থেকে অনুক্ত থেকে যার থেকে যেই বিভক্তি হওয়ার কথা তার থেকে সেই বিভক্তি হবে। উদাহরণ দেখুন, রামেণ ছাগলাः দণ্ডাভ্যাম তাড়য়িত্বা ক্ষেত্রাৎ গৃহে আনীয়ন্তে। এখানে আনীয়ন্তে ক্রিয়াপদ, যেটি কর্মবাচ্যে আছে। ঠিক আছে, যেহেতু কর্মবাচ্যে আছে, কর্মকে অনুসরণ করবে, তাহলে ছাগলাহ এটা প্রথমার বহুবচনে আছে বলে আনীয়ন্তে এখানেও কিন্তু প্রথমার বহুবচন হলো। ছাগলাহ যদি এক বচন থাকতো তাহলে আনীয়তে রূপ হতো। ঠিক আছে, ছাগলও যদি দ্বিবচন হতো তাহলে আনীয়েতে রূপ হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু ছাগলাহ এটা বহুবচন আছে, তাই আনীয়ন্তে এখানে বহুবচন হয়েছে। এবং দেখুন কর্মবাচ্যের ক্ষেত্রে ক্রিয়াপদের কি নিয়ম বলা হয়েছিল? ধাতু, ধাতুর পর একটা ইয়কার, তারপর আত্মনেপদের যেমন তে, এতে, অন্তে ইত্যাদি হয়, সেগুলো করতে হবে। তাহলে এখানে নি ধাতু, তার আগে আ একটা উপসর্গ আছে, তারপর একটা অন্তস্থ ইয়কার যোগ হয়ে গেল আনিয়া, তারপর যেমন সেবতে, সেবেতে, সেবান্তে, সেরকমই আনিয়াতে, আনিয়েতে, আনিয়ান্তে এইরকম রূপ হয়। ঠিক আছে, সেটি যেহেতু কর্মকে অনুসরণ করছে, কর্ম প্রথমার দ্বিবচন আছে, তাই আনীয়ন্তে এখানেও দ্বিবচন হলো। ঠিক আছে, এবার বহুবচন আছে, তাই এখানেও বহুবচন হলো। এবার দেখুন বাকি সমস্ত কারক অনুক্ত হবে এবং যার যেখান থেকে থাকার কথা সেই সেখান থেকে থাকবে। এটি আগেই বলা হয়েছে। কর্তা অনুক্ত হয়ে গেলে কর্তা তৃতীয়াতে যায়, তাই তৃতীয়া আছে। দেখুন করণে, করণে তো তৃতীয়া তৃতীয়ায় থাকে, তৃতীয়ায় রয়েছে। অপাদানে পঞ্চমী, পঞ্চমীই থাকে, পঞ্চমী রয়েছে, এবং অধিকরণে সপ্তমী থাকে, সপ্তমী রয়েছে। ঠিক আছে, এবার এটাকে ভেঙে বিস্তার করে লেখা হচ্ছে যে এই বাক্যের ক্রিয়াপদ হলো আনীয়ন্তে, অর্থাৎ আনা হচ্ছে বা আনছে। ক্রিয়াপদটিকে কিম দিয়ে প্রশ্ন করলে ছাগলাহা এই উত্তরটি পাওয়া যায়, তাই ছাগলাহা এখানে কর্মপদ। দেখুন একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন,
কর্তৃবাচ্যতে যখন কর্তা প্রধান হচ্ছে সেখানে যখন প্রথমা বিভক্তি থাকছে কর্তা উক্ত হচ্ছে, এবং কর্মবাচ্যে কর্তা থেকে তৃতীয়া হচ্ছে, এর মানে এই নয় যে প্রথমা বিভক্তির জায়গায় তৃতীয়া বিভক্তি হচ্ছে মানেই কর্তাটা করণ হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। কর্তা কর্তাই থাকছে, শুধুমাত্র বিভক্তির পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, কর্মবাচ্যে যে কর্ম থেকে প্রথমা বিভক্তি হচ্ছে বলে কর্ম কর্তা হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। কর্ম কর্মই থাকছে, শুধুমাত্র কর্ম থেকে প্রথমা বিভক্তি হচ্ছে। তাহলে বিভক্তির চেঞ্জ হয় শুধুমাত্র, কারকের কখনো চেঞ্জ হয় না। এটা কিন্তু সবসময় ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে পরিবর্তন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য অথবা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, যেখানেই করুন না কেন শুধুমাত্র বিভক্তির চেঞ্জ হয়, কোনো কারকের চেঞ্জ হয় না। ঠিক আছে, তাই এখানে কি বলা হচ্ছে, কিম দিয়ে প্রশ্ন করে ছাগলাহা এই উত্তরটি পাওয়া যাচ্ছে। আর তাই ছাগলাহা একটি কর্মপদ। ছাগলাহা এই পদটিতে প্রথমার বহুবচন আছে, আর বাক্যের ক্রিয়াপদটিও প্রথম পুরুষের বহুবচনে আছে। তাই এই বাক্যে আনিয়ন্তে ক্রিয়ার দ্বারা ছাগলাহা এই কর্মপদটি প্রাধান্য পাচ্ছে বা উক্ত হচ্ছে, কারণ কর্মের যেই লিঙ্গ যেই পুরুষ যেই বচন, ক্রিয়াপত্রেরও সেই পুরুষ সেই বচন। বাক্যে কহা দিয়ে প্রশ্ন করে রামাহা এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি প্রথমাতে থাকার কথা, কিন্তু বাক্যটি যেহেতু কর্মনিত আছে তাই কর্মপদটিরই প্রাধান্য বা উক্ত হওয়ার কারণে সেখানেই শুধুমাত্র প্রথমা। রামাহা এই পদটি অপ্রধান বা অনুক্ত হওয়ার কারণে তার যেই বিভক্তিতে হবার কথা সেই বিভক্তিতে থাকবে। কর্তা অনুক্ত হলে তার থেকে তৃতীয়া বিভক্তি হয়। কেন দিয়ে প্রশ্ন করে দণ্ডাভ্যাম এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি তৃতীয়ার বহুবচনে আছে। ক্রিয়াকে কস্মাৎ দিয়ে প্রশ্ন করে ক্ষেত্রাদ এই উত্তরটি পাওয়া যাচ্ছে। ক্রিয়াকে কস্মিন দিয়ে প্রশ্ন করে গৃহে এই উত্তরটি পাওয়া যাচ্ছে, যেটি সপ্তমীর একবচনে আছে। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, এখানে ক্রিয়াপদ বাক্যের অনুপদগুলোকে অনুসরণ করেনি, করলে যেই পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হতো। কিন্তু এখানে ক্রিয়াপদের দ্বারা যেহেতু কর্ম প্রাধান্য পাচ্ছে বা কর্ম উক্ত হচ্ছে, সেহেতু বাক্যে কর্মের যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হয়েছে। ঠিক আছে, এবার আগের বাক্যের মতো এখানে কি বলা হচ্ছে যে ক্রিয়াপদ যখন ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হবে তখন কর্ম প্রথমাতে থাকবে, অন্যানি সর্বান, আগে যেটা বলা হলো সেটাই। ঠিক আছে, এখানে ওই একই রকম উদাহরণ, কিন্তু এখানে দেখুন কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হচ্ছে। জলম এখানে এক বচন আছে, তাই সব জায়গায় জলম জলম আনিয়াতে জলম আনিয়াতে জলম আনিয়াতে। ঠিক আছে, কর্তা কিংবা করণে চেঞ্জ হলেও ক্রিয়াপদে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ জলম প্রথম লাইনের প্রতিটা বাক্যে এক বচনে আছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে দেখুন জলে এখানে দ্বিবচন আছে বলে আনিয়েতে আনিয়েতে আনিয়েতে। ঠিক আছে, কর্তা এবং করণে বহুবচন এক বচন হলেও ক্রিয়াপদে কোনো পরিবর্তন হচ্ছে না। জ্বালানি এখানে বহুবচন আছে বলে আনিয়ান্তে আনিয়ান্তে আনিয়ান্তে। ঠিক আছে, ক্রিয়াপদ কিংবা করণ কারক কিংবা কর্তৃপদের এক বচন দ্বিবচনের দ্বারা ক্রিয়াপদে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাই এখানে কি বলা হয়েছে, এখানে প্রথম লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথমার এক বচনে আছে, তাই ক্রিয়াপদ প্রথম পুরুষের এক বচনে রয়েছে। দ্বিতীয় লাইনের বাক্যগুলিতে প্রথমার দ্বিবচনে কর্ম আছে, তাই ক্রিয়াপদ প্রথম পুরুষের দ্বিবচনে রয়েছে। তৃতীয় লাইনের বাক্যগুলিতে কর্ম প্রথমার বহুবচনে আছে, তাই ক্রিয়াপদগুলিও প্রথম পুরুষের বহুবচনে রয়েছে। ক্রিয়ার দ্বারা কর্ম উক্ত হয়েছে, তাই শুধুমাত্র কর্ম প্রথমাতে রয়েছে, বাকি সব কারকান্ত পদ নিজের যেই বিভক্তিতে থাকার কথা সেই বিভক্তিতে রয়েছে। আর কর্মবাচ্যে আমি যেটা বলেছি, পরস্মৈ পদ ধাতু হোক কিংবা আত্মনেপদ ধাতু হোক, সমস্ত ধাতুই হচ্ছে আত্মনেপদে পরিবর্তিত হয়ে যায়। সেটি বলা হচ্ছে যে কর্মবাচ্যে সমস্ত ধাতুরই আত্মনেপদী রূপ হয়, এখানে মাঝে একটি ইকার অতিরিক্ত যোগ হয়, অর্থাৎ অন্তস্থ ইকার যে বললাম আমি একটা ধাতুর পর যোগ হয়ে যায়, সেটি শুধুমাত্র এক্সট্রা দেখা যায়। যেমন ধরুন রামেনা বিদ্যালয়াহ গম্যতে, এখানে দেখুন গম ধাতু একটা অন্তস্থ ইকার, তারপর সেবাতে সেবেতে সেবান্তে এইরকম রূপ হবে।
श्यामेन कार्तिकः दृश्यते, माधवेन विहगः दृश्यते, तन्मयेन परीक्षायां लिख्यते, बुद्धदेवेन वर्गे पठ्यते, শুভঙ্করেণ পিতুঃ দশরূপ্যকম লভ্যতে। এখানে দেখুন আসলে লভাতে যদি হতো তাহলে সেটা কর্তৃবাচ্য হয়ে যেত, কিন্তু এটা যেহেতু কর্মবাচ্য আছে মাঝখানে একটা লব ধাতুর পর একটা অন্তঃস্থ আকার এক্সট্রা দেখা যাচ্ছে, এটার দ্বারাই বুঝতে হবে যে এটা কর্মবাচ্যে আছে। কিংবা কর্তায় তৃতীয়া আছে, এটা দেখেও বোঝা যেতে পারে। অমিতেনা গুরুঃ সেব্যতে, অমিতেনা এখানে তৃতীয়া, সেব্যতে এখানে প্রথম আর এক বচন আছে, কারণ কর্মপদ গুরুহু এটা প্রথম আর এক বচনে হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, এবার কর্মবাচ্যের জন্য একটা শ্লোক আছে, যেমন ওখানে ছিল কর্তারি প্রথমায়াত্র, এখানে কি আছে কর্মণি প্রথমায়াত্র। ওখানে কি ছিল তৃতীয়াথ চ দ্বিতীয়াথ চ কর্মণি ছিল, এখানে কি আছে তৃতীয়াথ চ কর্তারি। কর্মবাচ্যম ভবেৎ তত্তু, সেটি কর্মবাচ্য বলা হবে। ক্রিয়া কর্মানুসারিণী, ক্রিয়া হচ্ছে কর্ম অনুসারী। যেই প্রয়োগে কর্ম থেকে প্রথমা বিভক্তি হয়, কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন এবং পুরুষ কর্মানুসারী হয়, তাকে কর্মবাচ্য বলা হয়। ঠিক আছে? তাহলে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য সকলে বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন যদি কিছু বাক্য দিই, ধরুন আমি বললাম যে আচ্ছা, এমনি পড়ছে বলতে পঠাতি, কিন্তু পড়াচ্ছেন বলতে এখানে বলতে হবে পাঠয়তি, পাঠয়তি। এটা কর্মনীতি করলে যেমন পঠ্যাতে হয়, তার জায়গায় এখানে কি হবে পাঠ্যাতি। ঠিক আছে? স্যার এগুলো কর্মনীতে প্রয়োগ প্রথমে কর্তরিতে করুন, তারপর কর্মনীতে করবেন। আমি তো বাংলায় লিখছি, প্রথমে আপনারা কর্তৃবাচ্য বাক্যটা লিখবেন সংস্কৃতে, দিয়ে কর্মনীতে লিখবেন। ঠিক আছে?
আচ্ছা, এই 4টে বাক্যে করো। যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন, অসুবিধা হলেও জিজ্ঞাসা করবেন। স্যার পশুদেরকে এটা সংস্কৃতটা কি করব? কোনটা? পশু, পশু। পশু শব্দ উকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে? তো পশুদেরকে এটা হচ্ছে দ্বিতীয়ার বহুবচন হবে তাহলে। উকারান্ত পুংলিঙ্গ শব্দ কি মুখস্থ করেছেন আপনারা? সাধু, হ্যাঁ গুরু। গুরু শব্দে দ্বিতীয়ার দ্বিবচনে যেটা হবে সেটি এখানে হবে।
যে শীতকালের সংস্কৃত কি হবে? শীত, শীতকালে বলতে পারেন, অসুবিধা নেই, অথবা শীতে, দুটোই। স্যার হয়ে গেছে। আচ্ছা, 4টে বাক্যই হয়েছে। হ্যাঁ, আমারও হয়ে গেছে। আচ্ছা, আপনি চিত্রনন্দ, আপনি তাহলে দ্বিতীয় বাক্যটা কি করেছেন বলুন। পণ্ডিত মহাশয় ছাত্রদেরকে বেদ পড়াচ্ছেন, এটা কর্তৃবাচ্যে করেছি পণ্ডিত মহাশয়ঃ ছাত্রান বেদম পাঠয়তি, আর এটা কর্মতে করেছি পণ্ডিত আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আরেকবার বলুন বাক্যটা। পণ্ডিত মহাশয়ঃ পণ্ডিত, ছাত্রান, ওখানে কি আসলে পণ্ডিত, এখানে কি আমি হসন্ত দিয়েছি তয় নিচে? না, তাহলে উচ্চারণ কি হবে? পণ্ডিত হ্যাঁ, পণ্ডিতা। পণ্ডিত মহাশয়ঃ ছাত্রান হুম বেদম পাঠয়তি, এটা হুম করেছি কর্তৃবাচ্যে। আর হুম কর্মতে করেছি পণ্ডিত মহাশয়েন হুম ছাত্রাः বেদম পাঠয়ন্তে। আবার বলুন, পণ্ডিত মহাশয়েনা। ছাত্রাः হুম বেদম পাঠ্যন্তে। পাঠ্যন্তে। হুম আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম, আপনি শেষেরটা কি করেছেন বল। নরেন্দ্রः রামকৃষ্ণদেবं পূজয়তি। আর হচ্ছে নরেন্দ্রেণ হুম রামকৃষ্ণদেবः পূজ্যতে। বুঝছি। আচ্ছা, সাধনা ম্যাডাম, আপনি করেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমটা কি করেছেন বলুন। রমেশও ক্ষেত্রে পশুন পশ্যতি। হুম রমেশেন ক্ষেত্রে পশুঃ পশ্যতে। না, পশুন এখানে কি বচন আছে? পশুন এখানে কি দ্বিতীয় বহুবচন। দ্বিতীয়ার বহু বচন আছে, তাহলে সেটা যখন কর্ম নিতে হবে সেখানে কি হবে? দ্বিতীয়ার জায়গায় শুধু প্রথমা হবে, কিন্তু বচনে তো কোনো পরিবর্তন হবে না। তাহলে দ্বিতীয়ার দ্বিবচন থেকে কোথায় যাবে? দ্বিতীয়ার বহু বচন থেকে প্রথমার বহু বচনে যাবে। তাহলে প্রথমার বহু বচনে গেলে কি রূপ হবে? পশু শব্দের প্রথমার বহু বচনে সাধব পশুবহ। পশুবহ নয়, সাধবহ বলছেন, তাহলে এখানে কি হবে? পশবহ, তাই তো? পশবহ। হুম তাহলে পশবহ। তারপর দৃশ্যতের জায়গায় কি হবে? যেহেতু এখানে বহুবচন হলো, ক্রিয়াপদও কি হবে? বহুবচন হবে। তাহলে সেবতে, তারপর সেবেতে। সেবন্তে। হ্যাঁ, তাহলে এখানে দৃশ্যতে, দৃশ্যতে, দৃশ্যন্তে। দৃশ্যন্তে।
তাহলে পুরো বাক্যটা কি হবে বলুন আরেকবার ঠিক করে। রমেশেন ক্ষেত্রে পশবः দৃশ্যন্তে। রমেশেন ক্ষেত্রে পশবः দৃশ্যন্তে। আচ্ছা, তারপর মাধব শীতকালে গাছের ফল খাচ্ছে, এটা কি করেছেন সাধনা ম্যাডাম? মাধবः শীতকালে হুম বৃক্ষস্য ফলম খাদতি। আবার বলুন বাক্যটা। মাধবः শীতকালে বৃক্ষস্য ফলম খাদতি। শীতকালে আমি তয়ের নিচে হসন্ত দিয়েছি। না না না, শীতকালে হুম বৃক্ষস্য। ফলম খাদতি। হুম এটা চেঞ্জ করলে কি হবে? মাধবেন শীতকালে হুম বৃক্ষস্য আহ, ফলহ খাদ্যতে শের করেছি। ফলাহ নয়, ফলম নপুংসকলিঙ্গই শব্দ, তাই ফলম ফলমই থাকবে, আর ফলহ খাদ্যাতে খাদ্য। খাদ্যাতেই হবে। ঠিক আছে। হুম আচ্ছা, হুম। এই মানে সংস্কৃতের কিন্তু উচ্চারণের একটা খুব বড় ভূমিকা আছে। ঠিক আছে, আপনারা ভাববেন না যে আমি আপনাদের বারবার পড়া থেকে থামিয়ে আবার বলছি, তার দ্বারা আমি আপনাদের কিছু ছোট করতে চাইছি। ঠিক আছে, কারণ আমরা যেহেতু বাংলা থেকে সকলেই সংস্কৃত পড়তে অতটা অভ্যস্ত নই, তো কিছু কিছু বাংলা উচ্চারণের প্রভাব আমাদের এরকম থেকে যায়, যেমন এই শীতকালে। ঠিক আছে, তারপর হচ্ছে ওখানে পণ্ডিত মহাশয়, এই ধরনের ভুল হতে থাকে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সংস্কৃতে উচ্চারণ যত আপনি ভালো করবেন তত আপনার সংস্কৃত শুদ্ধ এবং শ্রুতিমধুর হবে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই মহাভাষ্যের নাম শুনেছেন, নাও শুনে থাকতে পারেন সংস্কৃতে, কিন্তু যারা সংস্কৃতের ছাত্রী আছেন এখানে তারা অবশ্যই মহাভাষ্যের নাম শুনেছেন। তো মহাভাষ্যকার পতঞ্জলি, যাকে শেষনাগের অবতার মনে করা হয়, উনি সংস্কৃতের উচ্চারণ এবং কিংবা সংস্কৃতের যে কোনো পড়ার বিষয়ে যদি ভালোভাবে পড়েন বা বুঝে পড়েন, তার কি সুফল সেটা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে एक शब्दः सम्यक् ज्ञातः सुप्रयुक्तः স্বর্গে চ লোকে কামধুক ভবতি। অর্থাৎ আপনি যদি একটি মাত্র সংস্কৃত শব্দ ঠিকঠাক বুঝে ঠিকঠাক উচ্চারণ করে প্রয়োগ করেন, তাহলে শুধুমাত্র ইহলোকে নয়, পরলোকেও আপনার যা যা ইষ্ট আছে সমস্ত ইষ্ট কি হবে? সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে সংস্কৃতের উচ্চারণের মাহাত্ম্য কতটা। ঠিক আছে, তাই ভয় পাবেন না, কিংবা আবার যে আমি বলছি বলে খুব সতর্ক থাকবেন দিয়ে একদম সেই মানে খুব ভয় পেয়ে গেলে যেই রকম ধরে ধরে উচ্চারণ করা হয় সেরকমও না। সেটাও আবার পাণিনীয় শিক্ষা বলে একটা গ্রন্থ আছে, সেখানে বলা হয়েছে কিরকম ভাবে বর্ণ উচ্চারণ করতে হবে। ব্যাঘ্রি যথা হরেৎ পুত্রান দংষ্ট্রাভ্যাম ন চ পীডয়েৎ ভীতাপতন ভেদাভ্যাম তদ্বৎ বর্ণান প্রয়োজয়েৎ। অর্থাৎ একটি বাঘ যখন তার শাবককে, বাঘ নিজের শাবককে, মানুষের মতো তো বাঘের হাত নেই যে হাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তারা কি করে নিজের দুটো দাঁতের মাঝখানে শাবকটিকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় মুখে করে নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু এমন নয় যে বাঘের দাঁত তো মানে সেই ধারহীন, তা তো নয়, বাঘের দাঁত হচ্ছে তীক্ষ্ণ দাঁত, তারা যদি ধরে তাহলে অবশ্যই কিছু ক্ষত হওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু এত সুন্দরভাবে তারা ধরে নিজের শাবককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যে নিজেদের শাবকদের কোনো কষ্টই হয় না। সেই রকম ভাবে বর্ণ উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে এমনও নয় যে খুব ভয় পেয়ে একদম স্ট্রিক্টলি উচ্চারণ করতে হবে, অথবা এমনও নয় যে লুজ দিয়ে আপনি বাংলায় যেমন করছি সেরকমই করে ছেড়ে দিলাম, এরকমও না। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে, একটু সতর্ক থাকতে হবে, তাহলেই মোটামুটি উচ্চারণ ঠিক হয়ে যাবে। কিন্তু এর জন্য আপনাদের একটা অভ্যাস তৈরি করার কথা আমি সকলকেই বলি, আপনাদেরও বলছি। আপনারা যদি পারেন তাহলে সংস্কৃত কিছু টেক্সট পড়ার একটু অভ্যাস রাখবেন। ঠিক আছে, এর দ্বারা কি হবে, আপনারা যা শিখছেন সেই সমস্ত উদাহরণ ওখানে পাবেন, প্লাস
উচ্চারণে কিছু যদি গন্ডগোল হয়, কোনোদিন হয়তো কিছু বর্ণ উচ্চারণ করতে পারছেন না বা ভুল হচ্ছে, আমাকে বলতেই পারেন, স্যার আমি এটা একটু পড়ছি, শুনে দেখুন যে আমার উচ্চারণ ঠিক আছে নাকি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা বলতে পারেন। কিন্তু পড়ার যদি অভ্যাস রাখেন তাহলে ভালো হয়। ঠিক আছে, তো আজকে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য পড়ানো হলো। কঠিন লেগেছে কিনা বলুন। এছাড়াও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আপনাদের জন্য আমার কিছু বাড়ির কাজ দেওয়ার আছে, সেগুলো দেবো। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম, চিত্রিতা ম্যাডাম, আপনারা আগের দিন আমি যেটা বলেছিলাম সেটা করে পাঠিয়েছেন। সাধনা ম্যাডাম আপনি পাঠালেন না কেন? স্যার আগের ক্লাসে তো শেষের দিকে ক্লাসটা আমি করিনি তো। কোনটা বাড়ির কাজ দেওয়া ছিল স্যার আমি ওটা করিনি। বাড়ির কাজ দেওয়া ছিল যে আপনার নিজের পছন্দের দুটো কিংবা চারটে ধাতুর রূপ সম্ভবত দেওয়া ছিল। অনেক এনারা দুটি করে ধাতুর রূপ লিখেছেন। ঠিক আছে, তো আপনিও মানে নিজের পছন্দের মতো দুটো ধাতুর আত্মনেপদ এবং পরস্ময় পদের রূপ লিখে আমাকে পাঠাবেন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আজকের যেই কাজটা দেওয়া রইল, আজকের কাজ হচ্ছে আপনারা নিজেদের মতো 5টা বাক্য ভাববেন। ঠিক আছে, প্রথমে বাংলায় লিখবেন, সেটিকে কর্তরি প্রয়োগ করে অনুবাদ করবেন, তারপর সেটির আবার কর্মণি করে, মানে এখন যেইভাবে আমরা বাক্য 4টে অভ্যাস করলাম, তখন 5টা বাক্য আপনারা নিজেদের মতো ভেবে, সেখানে যদি কোনো ধাতুরূপের রূপ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে কিংবা কিছু যে কোনো বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনারা নিজেরা জানেন তাহলে নিজেদের মতো করে 5টা বাক্য আমাকে পাঠাবেন। বুঝতে পেরেছেন বাড়ির কাজ? স্যার বলছি যে ওই দুটো কথা বলা ছিল, ওই যে দুটো শ্লোক আপনি বললেন ওইগুলো যদি একটু লিখে দিতেন তাহলে আমরাও লিখে রাখতে পারতাম। আর ওই যে দ্বিতীয় যে বাক্যটা ছিল, পণ্ডিত মহাশয় ছাত্রদেরকে বেদ পড়াচ্ছেন, এইখানে তো দুটো কর্ম আছে, তাহলে এইটা আমাদের পড়ানো হয়েছে ওই বোধহয় নিযন্ততে পড়ানো হয়েছিল, মানে ওই দুটো কর্ম থাকলে কিরকম ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাক্য পরিবর্তন করা হবে। তাহলে এইখানে তো স্যার বোধহয় মানে দুটো কর্মকেই বোধহয় বলা করা যাবে, হয়েছে। তাই না? হুম, ঠিক বলেছেন এটা। আচ্ছা, আর যে দুটো শ্লোক বললাম সেগুলো আমি লিখে দিচ্ছি। আমি এখানে চ্যাট বক্সে লিখছি, আপনারা নিজেদের খাতায় লিখুন। ঠিক আছে, আর স্যার আমার একটা প্রশ্ন ছিল, যে লকার গুলো হয় তো লিড লকারের মানে রূপগুলো একদম পুরো অন্যরকম হয় কেন? মানে বোঝাই যায় না যে বাকিগুলো যেমন কিছুটা হলেও আহ, মিল পাওয়া যায়। এখানে মানে আহ, এই বিষয়ে সাহায্য করার মতো সেই রকম কিছু নেই। কারণ লিড লকারের প্রতিটা ধাতুর রূপই দেখবেন মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটা ধাতুর মানে যেই লকারের রূপ সেই লকারের রূপ প্রায় বেশিরভাগ ধাতুরই সামঞ্জস্য থাকে। লিড লকারের ক্ষেত্রে কি হয়, একটু আগম কিংবা আগম বলতে অন্যান্য কিছু জিনিস এসে জুড়ে যায় কিংবা কিছু জিনিস বাদ চলে যায়। এই যে জিনিসটা ব্যাকরণের যে পদ্ধতির মধ্যে, মানে ব্যাকরণের রূপগুলো তো মানে প্রকৃতি এবং প্রত্যয় মিলে একটা প্রসেসের মাধ্যমে হয়। তো ওই যে মাঝখানের প্রসেসটা, সেটা লিড লকারের ক্ষেত্রে অনেক ভ্যারাইটির আছে, যার জন্য রূপগুলো ওখানে অনেক ভ্যারি করে, মানে অনেকটা তফাৎ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটাই উপায়, লিড লকারের রূপগুলো একটু পড়তে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন চিত্রিতা ম্যাডাম? আচ্ছা স্যার। স্যার আর ওই প্রথম মানে লকার যেদিন পড়িয়েছিলেন ওই দিনের মেটেরিয়ালটা স্যার যদি আরেকবার একটু দিতেন, ওটা বোধহয় আমি মিস করে গেছি, আপনি দিয়েছিলেন হয়তো, কিন্তু ওইটা আমি খুঁজে পেলাম না গ্রুপ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখে ওটা দিচ্ছি। ঠিক আছে,
স্যার, হুম, বলুন। আগের ক্লাসে ইৎসঙ্গক বর্ণ পড়িয়েছিলেন তো, মানে ওটা একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, ভুলেও যাচ্ছি। যদি সহজভাবে বলা যায় ইৎসঙ্গক বর্ণ কাকে বলে, তাহলে একটু বলে দিন আর একবার। ঈদ সংজ্ঞক বর্ণ বলতে দেখুন, আমরা এই যে ধরুন আমরা যে দেখলাম টিপ প্রত্যয়, ঠিক আছে, কিংবা সুপ্রত্যয়, আমরা যখন দেখলাম যে টিপ প্রত্যয়, কিন্তু আমরা যখন প্রয়োগ করছি, রূপে যখন প্রয়োগ করছি, আমরা কিন্তু গচ্ছাতিপ বলছি না, আমরা কি বলছি? গচ্ছাতি। ঠিক আছে? তাহলে আসলে প্রত্যয়টা হচ্ছে টিপ প্রত্যয়, কিন্তু প্রয়োগে যখন করছি ওই টিপের যে পটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বাদ দিয়ে শুধু যে টিটা আছে সেটাকে প্রয়োগ করছি। সেম ভাবে তাস, তাসের ক্ষেত্রে যে দন্তস্বটা আছে, এখানে দন্তস্বটা বিসর্গ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঝি, ঝি এর যে ঝকারটা আছে সেটাকে বাদ দিয়ে যে ইকারটা আছে তার আগে একটা অন্ত যোগ করে আন্তি এইরকম আমরা প্রয়োগ করছি। তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যয় কিংবা যেইগুলো এসে মাঝখানে যুক্ত হয়, এই সমস্ত জিনিসের মধ্যে কি হয়, কিছু কিছু অংশ আমাদের বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে? তো এই যে যেই অংশটা আমরা বাদ দিয়ে দিই সেটাকে ইত বলা হয়। ঠিক আছে? বা যেই জিনিসটা বাদ দেওয়া হচ্ছে সেটার একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে বা নাম দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইত। ঠিক আছে? তো টিপ এখানে যে প্রকারটার সেটার একটা নাম দেওয়া হলো, সেটা হচ্ছে ইট, মানে যেটিকে আমরা বাদ দিয়ে প্রয়োগ করছি। ঠিক আছে? তো এই যে মানে যে কোনো প্রত্যয় কিংবা ধাতু, এই সমস্ত ক্ষেত্রেই হতে পারে এই ইট জিনিসটা, যেই জিনিসটাকে বাদ দিয়ে আমরা প্রক্রিয়াতে যেটা লাগছে সেইটুকু শুধুমাত্র কাজে লাগাচ্ছি, ওই যে বাদ দেওয়া যে অংশটুকুকে সেটাকে বলা হচ্ছে ইট সংজ্ঞা, বা যেটিকে বাদ দেওয়া হচ্ছে সেটার একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে ইট নাম দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? ইট হচ্ছে একটা নাম, যেটা কার নাম? না, আমরা যখন একটা প্রত্যয় কিংবা ধাতু কিংবা শব্দ যা কিছু ব্যবহার করি না কেন, যেইটুকু অংশকে আমরা মেন যে ধাতু বা মেন যে শব্দ বা মেন যে প্রত্যয়, সেখান থেকে যেইটুকু অংশকে আমরা বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা প্রয়োগ করছি, ওই যে যেই অংশটুকুকে আমরা বাদ দিয়ে দিচ্ছি সেটাকে ইত সংজ্ঞা বা ইত নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার মাহেশ্বর সূত্র যে আছে, সেখানে প্রতিটা সূত্রের যে অন্তিম যে হলন্ত বর্ণ, অর্থাৎ অ ই উণ, ওখানে যে মূর্ধন্যয়ে হসন্ত, ঠিক আছে, রিলিক এখানে যে কয়ে হসন্ত, এগুলোর যে অন্তিম বর্ণগুলো সেগুলোকে ইত সংজ্ঞা করা হয়েছে। মানে হচ্ছে ইত সংজ্ঞা বর্ণ যেগুলো হয় সেইগুলোর ইত নাম দিয়ে দেওয়ার মানেই হচ্ছে এটা যে সেটার আর কোনো কাজ থাকে না। ঠিক আছে? সেটা আমরা শুনতে পাই, দেখতে পাই, কিন্তু ব্যবহারের সময় সেটা আমরা কোনো ব্যবহারও করি না, কিংবা সেগুলো আমাদের কোনো কাজেও লাগে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, দীপান্বিতা ম্যাডাম শ্লোকগুলো লিখে নিয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আপনার কথা অনুযায়ী আমি দেখছি একবার যে আমি স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়েছিলাম নাকি, আমারও ঠিকঠাক খেয়াল পড়ছে না। আমি দেখে তাহলে আপনাকে আজকেরটা প্লাস যদি ওটা না দেওয়া থাকে তাহলে আগের দিন একটা, দুটো একসঙ্গে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর আজকে যেটা পড়ানো হয়েছিল সাধনা ম্যাডাম, আপনার কাছে স্পষ্ট কিছু জিজ্ঞাসা কিংবা কোথাও বুঝতে পারেননি এরকম কোনো অংশ নেই তো? না স্যার। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু পরের দিন আমি আপনার বাড়ির কাজটা এক্সপেক্ট করছি আপনার থেকে, প্লাস আগের দিন যেটা ছিল সেটাও অবশ্যই করে পাঠাবেন। আর আপনাদের দুজনের জন্য তো বলাই রয়েছে, যেমন পাঠিয়েছেন আগের দিন সেরকম পরের বৃহস্পতিবার যে ক্লাস আছে তার আগে সকলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।